প্রিয় বিদ্যার্থী, বিদ্যার্ঘ বাংলা নিকেতনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দীপু চন্দ্র রায় হৃদয়। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ছোট্ট টপিক, একটু শুধু মনোযোগ দিতে হবে। টপিকের শুরুতে আমি একটা রুলস লিখে দেই আপনাদের। সেটা হচ্ছে অ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? অ দিয়ে শুরু হয়। 5বার মনে মনে বলে ফেলুন। অ দিয়ে শুরু হয়। আসলে অ দিয়ে কি শুরু হয়? আপনারা খুব বেশি পরীক্ষার সময় যন্ত্রণায় পড়েন যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি, আবার কখনো পরীক্ষায় আসে ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি, আবার কখনো এরকম আসে কণ্ঠ বা তালব্য অঘোষ অল্প প্রাণ বর্ণ কোনটি। এই রকম সমস্যা সমাধানের জন্য এই অ দিয়ে শুরু হয় এই সূত্রটা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনাদের সমস্যা অন্তত 70 থেকে 80% সমস্যা সমাধান হয়ে যাবে। কি করে? আমরা প্রথমত দুটো ভাগ করি, এই দুটো ভাগ। এখন কি আমাদের সূত্র কি রয়েছে? অ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? অ দিয়ে। তাহলে কি শুরুতে কি অঘোষ হবে না ঘোষ হবে? তাহলে অবশ্যই আমরা নিশ্চিত করে বলতে পারি অঘোষ। তাহলে তারপরটা কি হবে? অবশ্যই ঘোষ। আচ্ছা, আমরা জানি অঘোষের হচ্ছে দুইটা ফিল্ড, এই দুইটা ফিল্ড নিয়ে নিলাম। ঘোষের হচ্ছে তিনটা ফিল্ড, নিয়ে নিলাম। ওকে, এখন এই যে এখন আমরা যদি বলি অল্প প্রাণ এবং মহাপ্রাণ, অল্প প্রাণ এবং মহাপ্রাণ, শুরুতে কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? আগে মহাপ্রাণ নাকি পরে অল্প প্রাণ? কিন্তু আমাদের সূত্র কি বলছে? আমাদের অ দিয়েই শুরু হবে। তাহলে শুরুতেই কি হবে? অল্প প্রাণ। তারপরটা অবশ্যই হবে কি? মহাপ্রাণ। তারপরটা আবার অল্প প্রাণ, তারপরটা আবার মহাপ্রাণ, তারপরটা নাসিক্য। এখন এই নাসিক্যকেও কিন্তু অল্প প্রাণ বলা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখুন লিখে ফেলেছি অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। ক্লিয়ার? এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আর বাকিটা নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না। কারণ আমাদের বাকিতে আমাদের রয়েছে কি? কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত আর ওষ্ঠ। আচ্ছা, দন্ততেও জকারও দেওয়া যায়। এখন দেখুন তাহলে কণ্ঠ, কণ্ঠতে এই যে কণ্ঠে যারা আছে, তালুর যারা আছে, আচ্ছা মূর্ধাতে যারা আছে, দন্ততে যারা আছে, তাই না? তাহলে কণ্ঠতে কি কি আছে? ক, তারপরে খ, গ, ঘ। তালুতে কি কি আছে? এগুলোকে প্রত্যেকটাকে এক একটাকে কি বলা হয়? বর্গ বলা হয়। তো এক্ষেত্রে বলা হয় ক বর্গ। ক বর্গের এইদিকে যারা আছে ডান দিকে, এটাকে বলা হয় ক বর্গ। তারপর চ বর্গের এইদিকে যারা আছে চ বর্গ, ট বর্গের যারা আছে ট বর্গ, ত বর্গের যারা আছে ত, এবং প বর্গের যারা আছে ত। তাহলে কি? চ, ছ, জ, ঝ, ঠ, ড, ঢ। ট বর্গ সবসময় কিসে? মূর্ধন্য ণর সঙ্গে যুক্ত হয়। মনে রাখবেন, এটা একটা নত্যবিধানের রুলস। তবে শব্দটা অবশ্যই তৎসম হতে হবে। তৎসম শব্দ না হলে সেক্ষেত্রে কি হবে না? মূর্ধন্য ণ হবে না। আবার ত বর্গ সবসময় দন্ত ণর সঙ্গে যুক্ত হয়। তাহলে ত, থ, দ, ধ, দন্ত ন। আর প এর সাথে কি? ফ, ব, ভ এবং ম। এগুলো এখানে মোট 25টা বর্ণ রয়েছে। কতটা? 25টা। এই 25টা বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ বা স্পর্শধ্বনি। বর্গ রয়েছে মোট 5টা। কয়টা? 1, 2, 3, 4 এবং 5। মোট বর্ণ হচ্ছে বর্গ কয়টা? 5টা। এখানে এখানে মোট স্পর্শ বর্ণ রয়েছে 25টা। এখন পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় যদি আসে ওষ্ঠ, কি বললাম? ওষ্ঠ, ঘোষ, মহাপ্রাণ বর্ণ কোনটি? এই যে ভ, প, ফ, ব, ভ। মনে থাকবে। আবার যদি প্রশ্ন হয় তালব্য বা তালু, অঘোষ মহাপ্রাণ বর্ণ কোনটি? এই যে তালব্য, তালব্য মানে এই লাইনে দেখতে হবে। এই লাইনে কি? ঘোষ, ঘোষের পরে কি? মহাপ্রাণ। তাহলে পরীক্ষা কিভাবে আসবে? যদি পরীক্ষায় আসে দন্ত, কি বললাম? দন্ত, দন্ত মানে কি? এই লাইনে দেখতে হবে আমাকে সোজা। আচ্ছা, দন্ত, ঘোষ, কি বললাম? ঘোষ, মহাপ্রাণ বর্ণ কোনটা? এইটা। নাসিক্য কোনটা? এইটা। যদি কখনো প্রশ্ন আসে দন্ত, অঘোষ মহাপ্রাণ বর্ণ কোনটা? থ।
আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টিকে আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন এবং এক্ষেত্রে একটা জিনিস কিন্তু এই ছকটার উপরে কিন্তু অনেকগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনার সন্ধির সঙ্গেও মিল আছে। সন্ধিতে একটা ঘোষপদ বলে একটা জিনিস আছে। কটা গ হয়ে যায় অথবা গটা ক হয়ে যায়। যেমন আমি যদি বলি দিক যোগ অন্ত কি হয়ে গেল? দিগন্ত। দেখুন তো ক কি হয়ে গেছে? ক হয়ে গেছে। এই ব্যাপারটাকে বলা হয় ঘোষপদ। তাহলে দেখুন তো সন্ধির সঙ্গে এই চ্যাপ্টার মিল আছে। আবার এই যে কিছুক্ষণ আগে বললাম ট বর্গের যারা আছে সবাই মূর্ধন্য ণর সঙ্গে যুক্ত হয়। যেমন ধরেন আমি যদি বলি ঘন্টা, দেখুন তো ট বর্গের সঙ্গে কি হয়েছে? মূর্ধন্য ণ যুক্ত হয়েছে। তবে শব্দটা কি হতে হবে? অবশ্যই তৎসম হতে হবে। যেমন একটা শব্দ যদি আমি বলি ঠান্ডা, তাহলে এখানে কিন্তু মূর্ধন্য হবে না, এখানে কি হবে? দন্তন্য। কেন? ঠান্ডা শব্দটা একটা হিন্দি শব্দ। কি শব্দ? হিন্দি শব্দ। আচ্ছা আমি যদি বলি ব্র্যান্ড, হ্যাঁ বলি না ব্র্যান্ড, ব্র্যান্ড ভ্যালু, ব্যান্ড, প্যান্ট, তাই না? তাহলে কি এগুলো ইংরেজি শব্দ, তাহলে ইংরেজি শব্দের সঙ্গে কখনোই মূর্ধন্য ন হবে না ট বর্গে, তাই না? আবার একটা সূত্র বললাম দেখুন তো, ত বর্গ, এই ত বর্গে যারা আছে প্রত্যেকে দন্তন্য হয়। কি হয়? যেমন আমি শব্দ বলি অন্তর, কি বলি? বন্ধন, আচ্ছা বন্দর। দেখুন তো দন্তন্য সবার সঙ্গে ত, দ, ধ সবার সঙ্গে যুক্ত হয়েছে কি? দন্তন্য ন। ফলে এই ছকটা আপনাদের মনে রাখাটা অত্যন্ত জরুরি এবং আপনারা যদি এই একটা মাত্র সূত্র মনে রাখেন, অ দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু আর ছক নিয়ে কোনো সমস্যা নয়। একটা হচ্ছে অঘোষ, তারপরে একটা অল্প প্রাণ, অঘোষ হলে পরেরটা ঘোষ, সামনে একটা অল্প প্রাণ হলে পরেরটা মহাপ্রাণ। তবে এক্ষেত্রে একটা সহজ একটা টেকনিক আপনাদেরকে মনে রাখি। অল্প প্রাণ মানে কি? প্রাণ মানে বায়ু বা বাতাস। তাহলে অল্প প্রাণ মানে কি? অল্প বাতাস। মহাপ্রাণ মানে কি? বেশি বাতাস। আপনারা যদি হাতকে একদম মুখের সামনে রাখেন এবং শ্বাস প্রশ্বাস যদি এই হাতে ধাক্কা লাগে, তাহলে আপনারা যদি মুখে বলেন ক, খ, গ, ঘ, ঙ, তাহলে আপনারা বুঝতে পারবেন খ এবং ঘয়ে জোরে জোরে বাতাস লাগছে। তাহলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে এগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। আর এর বাইরে যারা থাকবে তারা অল্প প্রাণ। আর সহজ ব্যাপার হচ্ছে অঘোষ কি? যাতে অনুরণন কম হয়, তাই না? যদিও সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে যে স্বরতন্ত্র যদি না কাঁপে সেটা হচ্ছে কি? অঘোষ, আর যদি কাঁপে সেটা হচ্ছে ঘোষ। কিন্তু মূলত সব ক্ষেত্রেই কাঁপে, কিন্তু সেই সংখ্যাটার কম বেশ আছে, তাই না? একটা সংখ্যা পর্যন্ত সেটাকে গ্রাহ্য করা হয় আর এটাতে গ্রাহ্য করা হয় না। ফলে আরো একটা সহজ উপায় কি? অঘোষিতে প্রথম দুইটা ফিল্ড এবং ঘোষিতে পরের তিনটা ফিল্ড। ফলে এই ছোট্ট বিষয় দুটি যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে আপনারা অসংখ্য প্রশ্নের সমাধান করতে পারবেন, সেটা হোক অ্যাডমিশন, হোক চাকরি। বিদ্যার্থী বাংলা নিকেতনের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।